এই ট্রাইগ্লিসারাইড কত খারাপ একটা কোলেস্টেরল, এটা আপনারা একটু ঘাটাঘাটি করতে পারেন। এই ট্রাইগ্লিসারাইড হচ্ছে যত হার্ট অ্যাটাক বলেন, যত খারাপ খারাপ রোগ আছে। এই দেখেন বলে শিখেছে আল্লাহ আল্লাহ। এখন থেকে মনে করছি যে 2 দিনের রান্না একদিনে করব, আর একদিন একটু বাড়তি কাজ করব। বাড়তি কাজ আমার যেমন খুব কঠিন। আর সব থেকে খারাপ যে রিপোর্টটা আসছে সেটা হচ্ছে টোটাল আইজি, যেখানে 150 হচ্ছে থাকা উচিত, সেখানে আমার আসছে আবারও বলি 2448, বলতে গেলে অলমোস্ট 2500। মানে এই ছবি দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছে, কিন্তু এগুলা কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, কেউ কারো খালি চোখ দিয়ে দেখতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সাইফান উইথ ইজ ব্রেকফাস্ট। কারণ আজকে আমাদের সবারই উঠতে একটু দেরি হয়েছে, ঘুম হয়েছে ভালো, কিন্তু উঠতে একটু দেরি হয়েছে, এটাই। ইটস ওকে, উই আর স্টিল অন টাইম। বৃষ্টির আর কোনো ঠিক ঠিকানা নাই। দিনে 10 বার বৃষ্টি আসে, 10 বার রোদ ওঠে। আবহাওয়াটা পুরি মালয়েশিয়ার আবহাওয়ার মতন। আমি যখন মালয়েশিয়া গেছিলাম ঠিক এইরকম হঠাৎ বৃষ্টি আবার রোদ। বাংলাদেশের আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে। আমার এই কাপড়গুলো ইদানিং কাপড় ধুয়ে দিলে একবারে রোদে শুকাই না, এমন 2 বার রোদ দেওয়া লাগে। আবার এই যে বৃষ্টি আসলো, ভিজে গেল একটু একটু, তুলে লাভ কি? একটু পরে আবার রোদ আসবে। যেই রোদ দিবে যেই বৃষ্টি দেবে সেই শুকাবে। এত দুনিয়ার চিন্তা করে লাভ নেই। কালকের রূপার কাঁঠাল তুলে রাখলাম, 2-3 পিস খাইছি, বেশি খাইনি। আর এই যে কলা পেকে গেছে। পেঁপেটা ভাবছিলাম আরও 2 দিন পরে কাটবো, কিন্তু পেঁপেটা এই যে মনে হচ্ছে পচে যাবে। এই যে কেমন জানি দাগ পড়ছে। দেখি কি করা যায়, আর একটু পাকলে ভালো হতো। এই সাইডটা সবুজ তো পুরা। আর আমার জন্য ও নিয়ে আসছে পাহাড়ি মরিচের গুঁড়া, পাহাড়ি হলুদের গুঁড়া। আমিও নিয়ে আসছি। আমার কাছে এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আমি 1 কেজি করে নিয়ে আসছি। চাইবে না বাবা? আমি তো নিয়ে আসতে রূপাও তোমার জন্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া নিয়ে আসতে। ধন্যবাদ রূপাকে। শুনছি, কিন্তু দেখলাম আজকে, কালকে তো শুনলাম। আমরা তো আনছিলাম পাহাড়ি মশলা, এত ভালো। দেখি এদের বাসারটা খায় দেখবো কেমন, সব ঢালবো বোতলে। ও মায় দেখি ফেটে গেছে আবার। কিরে ভাই, আনারসও আছে। এতগুলো জিনিস খাওয়া যায় না, পরে খাবো। একটা কাঁঠালি শেষ করতে পারি নাই। আজকে মনে করছিলাম আমি এক ঘরের পর্দা ধুবো। এই যে কি পরিমাণ যে বৃষ্টি আসছে, এই যে এগুলো বের করছে, এগুলো সব ধুবো। পুঁই শাকটা খাইতে চাইছিলাম, আজকে তো পোলাও মাংসই আছে। পুঁই শাকটাও খাওয়া হচ্ছে না, বুড়া হয়ে যাচ্ছে। অনেক জোরে বৃষ্টি, আমার ওইদিকে সব মনে ভিজলো। আমার ঘরে কে দেখেন, স্যার বিটু 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 বলো আল্লাহ আল্লাহ। আস্তে আস্তে করে জিকির শেখাচ্ছি, ভালোই লাগে। আল্লাহ আল্লাহ। এই দেখেন বলে শিখেছে আল্লাহ আল্লাহ। উড়ি উড়ি সোনা পাখিটা। বাহিরে বৃষ্টি হচ্ছে, এদিকে হলো সাপোর্ট, ফুটন্ত পানির মধ্যে পানি চলে আসতেছে। আজকে সকাল থেকে আমার কোনো কাজই করতে মন চাচ্ছিল না। কোনো রকম সাইফানকে স্কুলে পাঠাইছি, ক্যামেরা অন করি নাই, এত মানে কিছুই ভাল লাগতেছিল না। পরে হলো এই যে আস্তে ধীরে করে ঘরগুলো মুছে এখন নাস্তা খাইলাম, দেরি হয়ে গেছে। কেন? থ্যাংক ইউ। আজকে তার সাথে সাথে আমিও এক্সারসাইজ করতেছি। অনেক দিন পরে ডাম্বেল তুললাম, অভ্যাসটা নষ্ট হয়ে গেছে, এটাই ফিল করলাম। কি সুন্দর সব কিছু শিখে গেছিলাম, সেটা একটু একটু ভুলে গেছি। ও আবার শিখাই দিচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি বৃষ্টি দেখাইছি, এখন আবহাওয়া দেখেন।
পুরাই রোদ। আজকে সাইফানের বাবার রুমটা একদম ডিপ ক্লিন করার চেষ্টা করতেছে। তার অ্যালার্জি ধুলাবালিতে। এখন ঢাকা শহরের তো ধুলাবালি কমানো যায় না। আর আমাদের বাসায় ওই যে কিছুদিন আগে একটা ফাঙ্গাস পড়ছিল না, ফাঙ্গাসে তার ক্ষতি হয়ে গেছে ডাক্তার বলছে। হ্যাঁ, আমি তো এই যে ফ্যানগুলো তো মুছছি। এখন আজকে মনে করতেছি এই যে এক্সারসাইজ মেশিন, চেয়ার, বিছানার চাদর আবার তুলে দিব। আর এই পর্দাগুলো এই রুমের আজকে ধুই, একটা একটা করে সব এইসব কাজ আগাই। এমনি যতটুকু পারি চেষ্টা করি সব সময় পরিষ্কার থাকার, কিন্তু তারপরও ঢাকা শহরের ধুলাবালি কি কন্ট্রোল করা এত সহজ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ভালো, আলহামদুলিল্লাহ। গুড নিউজ কোনো? ব্যাড নিউজ কোনো? ব্যাড নিউজ নাই। ব্যাড নিউজ নেই, গুড নিউজও নেই, না, মিডিয়াম নিউজও নেই। পরীক্ষা পরীক্ষা তা তো হবে, রুটিন দিচ্ছে একটা একটা করে, তাই তো? আসুক পরীক্ষা, কি আছে জীবনে, সবগুলাকে দিব আমরা কি কোপ। ইয়েস। তারপরে শরীর মন ভালো তো নাকি? আলহামদুলিল্লাহ। তার অফিস রুম একবারে ফাঁকা করে দিছি। এই যে এক্সারসাইজ মেশিনটা, এটা সরানো কি যে শক্তি লাগে! এটা তো 25-50 কেজি। ভালোই আমার শরীরে শক্তি আছে, এগুলো তাই বলতেছি ইজিলি সরাইতে পারলাম। এই যে কিছুদিন আগে এই পাশের বাসাটা ভাঙছে না, এই জন্য বেশি ধুলা ধুলা হয়েছে। এই যে এগুলো ভাঙাচোরা হয়েছে, তাও তো বৃষ্টির কারণে আরও কম, না হলে কি উড়া উড়তো সুরকিগুলো। বাজে এখন 3টা। আমার যে চেয়ারে আমি বসে কাজ করি সেই চেয়ারটা বারান্দায় কেন? আপনারা হয়তো বা ভাবতে পারেন যে কী ব্যাপার, আপনি কি এখন থেকে বারান্দায় বসে কাজ করবেন? না, এমন কোনো কথা নেই। আমার রুমটা যদি একবার দেখেন, রুমের নকশা একটু চেঞ্জ, অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হয়েছে। পর্দা নাই, এখানেও পর্দা নেই, এখানেও পর্দা নাই। ডাম্বেল পর্যন্ত ধোয়া হয়েছে, এই ডাম্বেল ধোয়া হয়েছে। তারপরে এখান থেকে পাপড় সরানো হয়েছে, এখান থেকে পর্দা নাই। এখন এটা কেন আপডেট হয়েছে সেটা আপনাদেরকে আমি আমার রিপোর্ট পেয়ে গেছি, এই রিপোর্টের ব্যাপারে বা পুরো হিস্ট্রির ব্যাপারে আজকে আলোচনা করব। আজকে আমার রান্না বান্নার টেনশন নাই। এই যে কালকের পোলাও, গরুর মাংস, মুরগির মাংস যা আছে আজকে দুপুর রাত সব হয়ে যাবে। কালকে তো রাতে কেউ খাইনি আমরা। পোলাওটা একদম ওভেনে গরম করে নিচ্ছি। এখন থেকে মনে করছি যে 2 দিনের রান্না একদিনে করব, আর একদিন একটু বাড়তি কাজ করব। বাড়তি কাজ আমার যেমন খুব কঠিন, এই ডিপ ক্লিন আমি সময় পাই না। সপ্তাহে 2 দিন সময় পাই, ওই 2 দিন আবার কি হয়, সাইফানকে পড়াইতে পড়াইতে আমার সময় যায়। 1 সপ্তাহের জন্য তাকে তৈরি করা, তার টিফিন বানানো, রুটি বানানো। একদম জীবনটা যত বয়স হচ্ছে তত কেমন জানি সময় হাত থেকে মনে হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে। কালকে একসাথে সবাই টেবিলে খাচ্ছি, কি আনন্দ। আজকে আমরা কয়জন, ওদেরকে মিস করতেছি। 2 দিনের রান্না প্রতিদিন করলে কেমন হয়? এইটাই তো তোমাকে আমি বলতেছি, তাহলে আমি একটু আরাম পাবো, অনেক আরাম পাবো। আমার তো 7 দিনের খাবার তুমি একদিন রান্না করতে পারবে। তাহলে খাওয়া লাগবে, আমেরিকাতে খাওয়া লাগবে তখন। মনে করে আমেরিকাতে আসো, বুঝলা? তাহলে একটু আরাম পাবো। প্রত্যেক দিন এই রান্না খাওয়াতে জীবন অনেক সময় ব্যয় হয়ে যায়, আমরা টের পাই না। করো করো, করি নাই। হ্যাঁ করো করো, আমি একটু মাছের তরকারিটা দিব। দাঁড়াও দাঁড়াও, আমার মাছ দিব, ওভেন বন্ধ করো না। কালকে তোমার বেস্ট আইটেম হচ্ছে তোমার পোলাও আর সবজি। আমার কাছে তো সবই স্বাদ লাগলো। ইলিশ মাছ, গরু মাংস তো অসাধারণ রান্না ইলিশ মাছ হয়েছে। তো আমি খাই নাই, শুধু অনেক দিন পরে গরু, মানে অনেক টেস্ট হয়েছে। আমি ধর একটু লেবু নিয়ে আসি, এই ঝোলটা দিয়ে লেবু। আমি একটা ফেপড়া পছন্দ করি, ফেপড়াটা খাই। দেবো 2 টুকরা? তোমাকে দিই 2 টুকরা? পরে খাই। গরম গরম আছে, দিয়ে দিই সাইডে। বাসি পোলাও আরও টেস্ট।
কালকে যেই টেস্ট পাই নাই আজকে কোটি গুণ টেস্ট বেড়ে গেছে। কালকে তুমি তো অস্থিরতায় খাইছো, তুমি বুঝো না, একটা টেনশন না? অনেক মজা হয়েছে। না কিসের টেনশন, কেমন হবে না হবে আর ভয় পাই না, যা ভাগ্যে আছে তাই হবে। এখন আমি যদি চাই অনেক ভালো করে রান্না করতে, না স্বাদ হইলে কি করবো বলো, চেষ্টা তো সবাই করে। সাইফানের মামা কালকে সাইফানকে একটা গিফট করছে, ওই লাইটটাও ইউজ করতেছি এখন, বিকজ আমাদের ইলেকট্রিসিটি নাই বাসায়, অনেকক্ষণ ধরেই নাই। আজকে দিনে এটা মনে হয় দ্বিতীয় বা তৃতীয়বার কারেন্ট যাওয়া। তো আমি আমার অনেকগুলা টেস্ট করাইছিলাম, আপনারা যারা প্রবাবলি 3-4 দিন আগেকার ব্লগে হয়তো বা টাইটেল ছিল যে জীবনের প্রথম ইসিজি করাইলাম, সেই রিপোর্টগুলা এবং সবগুলা রিপোর্ট আলহামদুলিল্লাহ আমি হাতে পাইছি। তবে একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে রিপোর্ট এর মধ্যে একটা খুবই খারাপ রিপোর্ট আসছে। খারাপ বলতে ক্রিটিক্যাল, যেটাকে ডক্টর আমাকে বলছে ক্রিটিক্যাল। তো আলহামদুলিল্লাহ সেটা ইসিজি না, সেইটা অন্য আরেকটা টেস্ট। তবে আমি আপনাদেরকে একটু ইতিহাসটা একটু বুঝাই বলি। আমি প্রথমে ডক্টর দেখাই হচ্ছে, আমার চোখ হঠাৎ করে চুলকানি শুরু করতো, সাধারণত রাত 8টা 9টা 10টার দিকে। এমন চুলকাইতো যে আমি আর কন্ট্রোল করতে পারতাম না। চুলকাইতে চুলকাইতে দেখা যাচ্ছে চোখ লাল করে, এই আমার চোখের বিভিন্ন জায়গাগুলা ছিলে ফেলতো। চার শেষ ব্যাটারি সমস্যা নেই, ছিলে যাইতো, মানে যন্ত্রণা হইতো, অনেক যন্ত্রণা হইতো। তো আমি নিজেই ফ্লেক্সো ট্যাবলেট খেতাম প্রথমে, অল্প, যেটা 120 আছে 120 পাওয়ারের, ওইটা খেয়ে একটু বেটার লাগতো। পরে দেখতেছি ওইটাতেও কাজ হয় না, পরে 180 পাওয়ার যখন খাইতাম তখন দেখা যাচ্ছে একটু ভালো লাগতো। তো আমি যখন ডক্টর দেখাই, তো অনলাইনেই ডক্টর দেখাইছি, বিকজ আমার কাছে মনে হয় যে একজন ফিজিক্যাল ডক্টরের কাছে যাব, বসে থাকবো, সেটা অনলাইনে আমার কাছে ইজিয়ার মনে হয়। তো আমার ওই ডক্টরটা আমার ইচিংয়ের ওষুধ বা ডায়াগনোসিস দিয়ে দিছে। তো যেহেতু উনি একজন পালমোনোলজিস্ট ছিলেন, পালমোনোলজিস্ট মানে এমন একজন মানুষ যে কিনা ফুসফুসের ডাক্তার, অথবা বাংলা বলে বক্ষ ব্যাধি জানি না। তো ওনাকে আমি বললাম যে ভাইয়া আমার না মাঝে মধ্যে এই প্রবলেমটা হচ্ছে এমন, শেষ মানে আমার একটা মাঝে মধ্যে মনে হয় একটা বড় নিঃশ্বাস নেই। এইটা মাঝে মধ্যে অনেক অফেন হয়, ঘন ঘন প্রয়োজনীয়তা হয়, আবার মাঝে মধ্যে অনেকক্ষণ পর, আবার মাঝে মধ্যে বুকটা অনেক হালকা লাগে, এই প্রবলেমটা হয় না। আর উনাকে বললাম যে আপনি আমাকে একটা ফুল বডি টেস্টও দেন। তো উনি এই কথা শোনার সাথে সাথে উনি আমাকে স্পেশালি যে টেস্টটা দেয় সেটা হচ্ছে স্পাইরোমেট্রি টেস্ট রিপোর্ট। স্পাইরোমেট্রি এমন একটা জিনিস, আপনাকে একটা মেশিনের মধ্যে ফু দিতে বলবে এবং নিঃশ্বাসও নিতে বলবে। হ্যাঁ, ওই মেশিনটা একটা জিনিসের সাথে লাগানো থাকে, যেটা আপনি যদি টয়লেট টিস্যু থাকে না, রোলগুলা, টয়লেট টিস্যুর যখন রোলটা শেষ হয়ে যায়, যে একটা জিনিস থাকে গোল সিলিন্ড্রিক্যাল শেপের, ওই জিনিসটার মতন একটা জিনিস থাকে। যাই হোক, ওইটার রিপোর্ট আমার কাছে মানে ওই প্রসেসটাই আমার কাছে ল্যাবে একটু সন্দেহজনক লাগছে, কারণ আমার কাছে যে ইনস্ট্রাক্টর ছিল উনি আমাকে ভালো করে ইনস্ট্রাকশন দিতে আমি মনে করি ফেল করছেন। বাট যাই হোক, ওই রিপোর্টটা খুবই খারাপ আসছে। আমার আলহামদুলিল্লাহ ইসিজি রিপোর্ট ভালো আসে আমার। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটু ডিটেলসে একটু বুঝাই বলি। আমি আসলে প্ল্যান করে এগুলো কথা বলতে বসি নাই, তো এই জন্য একটু এলোমেলো হচ্ছি। বাট আমি আমার রিপোর্টগুলো অনলাইনে থেকে নিছি। তো আমার অ্যালার্জির আরেকটা টেস্ট করানো হয়েছে, সেটাও বলতেছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, সো আমাকে যে টেস্টগুলো দিছে সেই টেস্টগুলোর নাম একটা একটা করে বলি। সিবিসি, ইএসআর, টোটাল আইজিই, কিডনি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, থাইরয়েড টেস্ট, ইলেকট্রোলাইটস টেস্ট, র্যান্ডম ব্লাড সুগার অথবা আরবিএস, লিপিড প্রোফাইল, ইউরিন রুটিন এক্সামিনেশন, চেস্ট এক্স-রে, ইসিজি এবং স্পাইরোমেট্রি উইথ ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি বা রিভার্সিবল স্পাইরোমিটার টেস্ট যেটাকে বলে। তো আমার এক্স-রে আলহামদুলিল্লাহ ভালো আসছে, 2টা লাংস ক্লিয়ার দেখা গেছে, হার্টের সাইজ নর্মাল, বুকের যে হাড্ডিগুলা ওগুলা সব কিছু নর্মাল ছিল। ইসিজি নর্মাল সাইনাস রিদম, হার্ট রেট ওয়াজ 59 বিটস পার মিনিট, কার্ডিওলজিস্ট লেখছে নর্মাল ইসিজি।
ইউরিন রিপোর্টটা ভালো ছিল, প্রোটিন নাই, সুগার নাই, ব্লাড নাই, পাস সেলস নাই, ক্রিস্টালস নাই, কাস্ট নাই, মানে বেসিক্যালি ইউরিন ভালো ছিল, বা কিডনি থেকে কোনো মানে ইউরিন ইনফেকশন বা কিডনি কোনো লিকেজ জাতীয় কিছু ধরা পড়েনি। আচ্ছা, সিরাম ক্রিয়েটিনিন আমার আসছে 109.38, যেটাও ল্যাবরেটরি নর্মাল রেঞ্জের মধ্যে পড়ে পুরুষদের জন্য। লিভার এনজাইম ALT 15.3 আসছে, যেটা নর্মাল। থাইরয়েড রেজাল্ট TSH আসছে 3.77, যেটাও ল্যাবরেটরি রেঞ্জের মধ্যে পড়ে। সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড TCO2 ওইটাও ল্যাবরেটরি রেঞ্জের মধ্যে আসে। র্যান্ডম ব্লাড সুগার আসছে 6.8। র্যান্ডম ব্লাড সুগারটা কি এটা আপনারা আর একটু ঘাটাঘাটি করতে পারেন। হিমোগ্লোবিন আসছে 13.9, উইচ ইজ অলসো গুড। এবার আসি অ্যাবনর্মাল ব্লাড ফাইন্ডিংসে। আমার সিবিসির কিছু জায়গা জিনিসগুলো একটু বেশি আছে, যেমন ESR আসছে 48, টোটাল WBC আসছে 12.1, আর ইসেনোফাইলস এটা আসছে 12%, EOSINOPHILS। ইসেনোফাইলস আসছে অলমোস্ট যেটা বলা যায় 1450 পার মাইক্রোলিটার। এটাতে বোঝাচ্ছে আমার বডিতে অ্যালার্জিক অথবা ইনফ্লেমেটরি অ্যাক্টিভিটি আছে আমার বডির ভিতরে, কিন্তু এই রেজাল্টে সেটা কি এটা এখন আইডেন্টিফাই করা হয়নি। আর সব থেকে খারাপ যে রিপোর্টটা আসছে সেটা হচ্ছে টোটাল আইজি রেজাল্ট হচ্ছে 2448। আবারও বলি 2448। একজন অ্যাডাল্টের হেলদি বা থাকা উচিত মাত্র 150, যেখানে 150 হচ্ছে থাকা উচিত, সেখানে আমার আসছে আবারও বলি 2448, বলতে গেলে অলমোস্ট 2500। এটাতে বোঝাচ্ছে যে আমার অনেক স্ট্রং অ্যালার্জিক টেন্ডেন্সি আছে। এবং এবার আসি আমার কোলেস্টেরল। আমার টোটাল কোলেস্টেরল ছিল 172, আমার LDL ছিল 96.6, আমার ট্রাইগ্লিসারাইড ছিল 217। ট্রাইগ্লিসারাইড 217ও অনেক বেশি, মানে অনেক বেশি খারাপ না, বাট অনেক বেশি, যেটা আমাদের মাথায় রাখা উচিত। এবং আমার যে গুড কোলেস্ট্রল, যেটাকে HDL বলে, সেটা হচ্ছে মাত্র ছিল 32। গুড কোলেস্ট্রল ইজ অলসো ভেরি ব্যাড। টোটাল কোলেস্ট্রল টু HDL রেশিও ছিল 5.38। সো আমার এই কম্বিনেশন অফ ট্রাইগ্লিসারাইড আর লো HDLটা হচ্ছে একটা খারাপ জিনিস। তো আমাকে ডক্টর দিছে এটার জন্য রসু 5 mg অথবা রসু বা স্ট্যাটিন যেটাকে বলে 3 মাসের জন্য দিছে। এখন এই রসু ঔষধ নিয়ে আমি পড়ালেখা করি নাই, বাট আমি যে কোচের আন্ডারে ছিলাম, সেই কোচের যে কোম্পানির মালিক, সে এই রসু মেডিসিন নিয়ে অনেক রিসার্চ করছে। সে কিন্তু হার্ভার্ডে একজন PhD করা মানুষ। সে এই রসু মেডিসিনের গবেষণার ব্যাপারে সে যে ইনফরমেশন বা ডেটাটা পাইছে, এটাতে বোঝায় যে ঔষধ যদি শুধু কোনো মানুষ খায়, তার কোলেস্টেরল কোনোদিনও কমবে না। ঔষধের সাথে যদি কোনো মানুষ তার লাইফস্টাইলে সিগনিফিকেন্ট চেঞ্জেস আনে, তার হাঁটা চলা, এক্সারসাইজ থেকে শুরু করে ডায়েটে, তাহলে এটা কাজ করবে। সো আমি আপনাকে রসুর একটা ছোটোখাটো একটা হিস্ট্রি জানাইলাম। তো ওই মেডিসিনের খুব একটা কাজ নাই। যাই হোক, এই বিষয়ে আপনারা আমাকে কোট করেন না, আপনারা একটু ঘাটাঘাটি করলে জানতে পারবেন। অ্যাডেড সুগার, ওজন কমানো, রিফাইন্ড কার্বোহাইড্রেটস, বিস্কিট বা ময়দা জাতীয় যেসব জিনিসপত্র কার্ব দিয়ে বানানো, ফ্রাইড ফুডস, অয়েলি ফুডস কমাইলে, হাঁটাহাঁটি রেগুলারলি করলে, এক্সারসাইজ করলে, যদি আমার ওজন আজকে হচ্ছে 93.35, যদি ইনশাল্লাহ 89, 88 বা মিড 80s-এ আসে, আমার ধারণা আমার এই লো বা যেটা হচ্ছে অতিরিক্ত কোলেস্টেরল সেইটা কমে যাবে। এই ট্রাইগ্লিসারাইড কত খারাপ একটা কোলেস্টেরল, এটা আপনারা একটু ঘাটাঘাটি করতে পারেন। এই ট্রাইগ্লিসারাইড হচ্ছে যত হার্ট অ্যাটাক বলেন, যত খারাপ রোগ আছে, এইটার একটা মেন রিজন হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এবং আপনারা আমি আপনাদের ছোট ভাই বলেন, বড় ভাই বলেন, আপনার ছেলের বয়সী যদি হয়ে থাকি, আপনাদের সবাইকে আমি আজকে একটা রিকোয়েস্ট করব, আপনারা যখনই জানি এখন রিলসের যুগ, শর্টসের যুগ, আমার ফ্যামিলির মধ্যে সবাই কম বেশি ডাক্তারের ছোট ছোট রিলস শর্ট শেয়ার করে, এবং এটা ওনাদের মাথাটাকে অনেকটা ব্রেন ওয়াশ করে ফেলে। আপনারা যখনই কোনো ভিডিও দেখবেন, ওই ডক্টর
ওই ডক্টরের লং ফরম্যাটের ভিডিওগুলো দেখবেন। অর্থাৎ যখন সে একটা রিলসে যদি কেউ তার 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিডিওটা কেটে দেয়, ওর থেকে বড় ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি যে কোনো একটা রোগের বিষয়ে আইডিয়া পাবেন। সো রিলস শর্টসে নট রেকমেন্ডেড কোনো পরামর্শ নিজের নেওয়া বা আমল করা। ওকে, সো এই গেল হচ্ছে আমার কোলেস্টেরলের কথা। এখন আমার যেই স্পাইরোমিটার, এই স্পাইরোমেট্রির রিপোর্টের মধ্যে আসছে FVC 2.85। যাই হোক, এটাতে বোঝাচ্ছে যে মডারেট, ডক্টর লিখছে মডারেট টু সিভিয়ার রেস্ট্রিকশন অ্যান্ড আর্লি স্মল এয়ারওয়ে অবস্ট্রাকশন। মানে আমার যে নিঃশ্বাস যে আমি নিচ্ছি এটা মডারেট থেকে সিভিয়ার রেস্ট্রিকশন, মানে আমি নিঃশ্বাস নেওয়াতে আমাকে মিডিয়াম অথবা খুব সিরিয়াস লেভেলের আমাকে রেস্ট্রিকশন বাধা হচ্ছে। তো ডক্টরের সাথে কথা বলার পরে ডক্টর আমাকে যে ওষুধগুলো দেয়, একটা দিয়েছে ভেলান্টি 200 কোজি ক্যাপ। ওইটা হচ্ছে একটা মেশিন থাকে, মেশিনের মধ্যে ট্যাবলেটটা ফুটো করতে হয়, তারপরে ওইটা জোরে টেনে শ্বাস বন্ধ করে কিছুক্ষণ রাখতে হয়, ওইটা ঢোকার পরে কুলি করে ফেলে দিতে হয়। জাস্ট একটা নর্মাল ট্যাবলেট, কিন্তু ওইটা আপনার পানি দিয়ে খাওয়ার না, ওইটা একরকম ইনহেলারের মতন। এটা দিছে। আর একটা ট্যাবলেট দিছে বিলান 20 mg অ্যালার্জির জন্য, মোনাস্টেন মন্টিলুকাস্ট, এই ট্যাবলেটটা দিছে, এবং অলপাডিন অ্যালার্জি ড্রপ দিছে, সেটা 6 দিনের জন্য। ওইটার কোর্স আমার শেষ। আচ্ছা, এইবার আমাকে ডক্টর বলল যে আপনি, আমার দ্বিতীয় ফলোআপে বললো যে আপনি একটা অ্যালার্জি প্রোফাইল করেন অথবা অ্যালার্জি প্যানেল করান টেস্ট। অ্যালার্জি প্রোফাইলের টেস্ট তো ডেল্টা হসপিটালে গেলাম, ছিল না। তারপরে আমরা আমাদের এলাকার ল্যাবেডে পাই। ল্যাবেডে আমার সেই টেস্টের রিপোর্ট গতকালকে রাতে আসে, কিন্তু এখন পর্যন্ত আমার রিপোর্টে যে এখন বাজে 7:10, এখন 7টা বাজে আসতে বলছে ওরা ফিজিক্যাল কপি নেওয়ার জন্য। তো অনলাইনে রিপোর্ট পেয়ে গেছি, ওইটাতে আমার অ্যালার্জি আরও বাড়ছে, 2448 ছিল, এখন এখানে লেখা মোর দেন 2500। এখন অ্যালার্জি রিপোর্টটা কেমন আসে, ধরেন যে আমি কোন কোন খাবারে আমার অ্যালার্জি আছে বা কোন কোন জিনিসে আমার ব্লাডটা প্রবলি অনেকগুলো জিনিসের সাথে ওরা স্যাম্পল করে দেখে, যে কারণে 2 থেকে 3 দিন লেগে যায় রিপোর্টটা আসতে। তার মধ্যে আমার যেই ধরা পড়ছে D.Farine, এটা 100-র উপরে। আমি বলে রাখি সর্বনিম্ন হচ্ছে 0.15, সেখানে আমার D.Farine 100-র উপরে আসছে। D.Ternisinus সেটা আসছে 93.23, হাউস ডাস্ট আসছে 36.55, একারাস সিরো আসছে 15.03, আর টাইরোফেগাস পুট্রেসেন্টিয়ে আসছে 10.92। আচ্ছা, এইটা হচ্ছে মাইক্রোস। আমি কেন বলতেছি, ধরেন কোনো ডক্টরও যদি কেউ আমাদের মধ্যে সাবস্ক্রাইবারদের মধ্যে থাকে, সে যদি বলে ডিটেলসে, তার জন্য আমি একটু ডিটেলসে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, এই D.Farine আর D.Ternisinus এটা হচ্ছে মেজর টাইপস অফ হাউস ডাস্ট মাইটস। মানে হাউস ডাস্ট মাইটসটা কি, এগুলো হচ্ছে একরকম, ধরেন এই যে আমি আপনাদেরকে ছবি দেখাই, এক ধরনের, মানে এরা হচ্ছে মানুষের স্কিনের মধ্যে বা এগুলোর মধ্যে থাকে। এগুলা এতই ছোট যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। ও আপনাদেরকে তো দেখাইতে পারতেছি না। এরা মানুষকে কোনো কামড়ে না, কিছু না, এরা শুধু মানে আপনাকে হাঁচি করাবে, রানি নোজ, চোখ দিয়ে পানি পড়াবে, চোখ চুলকানি, নাক বন্ধ থাকে। আমার কিন্তু দর্শক নাক বন্ধর প্রবলেমটা অনেক বেশি ছিল, কফ আমার ছিল, বুকের মধ্যে টাইটনেস করায়, অ্যাজমা ট্রিগার করায় এই জিনিসটা। হ্যাঁ, এই হাউস ডাস্ট মাইটস, মানে এই ছবি দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছে, কিন্তু এগুলা কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, কেউ কারো খালি চোখ দিয়ে দেখতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, এই মাইক্রোস্কোপিক মাইটসগুলো কোথায় কোথায় থাকে? ম্যাট্রেসে থাকে, পিলোতে থাকে, বেডশিটে থাকে, কম্বলে থাকে, কার্পেটে থাকে, ওর নাম কি জানো, কার্টেন্স, পর্দাতে থাকে, আপহোলস্টার্ড ফার্নিচারকে ইংলিশ কি? আপহোলস্টার্ড ফার্নিচার মানে সোফা, চেয়ার, যার মধ্যে ফ্যাব্রিক বা লেদারের প্যাডিং থাকে। হ্যাঁ, যেমন এই সোফাতে, হ্যাঁ, যেসব লেদারের মধ্যে যেসব প্যাডিংগুলো থাকে ওগুলা, এবং বিভিন্ন ফ্যাব্রিক আইটেমে যেটা গরম বা হিউমিড এনভায়রনমেন্টে থাকে। তো এইগুলা হচ্ছে একারাস সিরো আর টাইফোরেগাস পুট্রিসানিটে হচ্ছে স্টোরেজ মাইটস বলে। হ্যাঁ, তো এই 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 জিনিসগুলো আমাকে ট্রিগার করে।
এবং খাবারের মধ্যে ওরা আমার সব খাবার মাপছে। আপনারা কমেন্ট করছিলেন না, আরও খা ব্রয়লার মুরগি, আরও খা জম্পেশের ঘি। আমার কিন্তু চিকেনে, বিফে, বেগুনে এবং আপনারা পুঁই শাক বলেন, মানে যত রকম খাবার বাংলাদেশিরা খায়, সাদা ভাত, গম, সব কিছুর সাথে আমার ব্লাড টেস্ট করাইছে এবং আমার অ্যালার্জি 0.15 উইচ ইজ নর্মাল, মানে কোনো কিছু ধরা পড়ে নেই। আমার যেটাতে ট্রিগার করছে সেটা হচ্ছে শ্রিম্প আর লবস্টারে। শ্রিম্প ধরা পড়ছে 6.28, লবস্টারে 6.94। লবস্টার তো আমি খাই না, আর শ্রিম্প আমার আসছে 6.24। তার মানে চিংড়ি মাছে আমার অ্যালার্জিক রিয়াকশন আছে 6.28। আমার যদি হাউস মাইন্ড যদি 100 আর 90 থাকে, মানে যদি হাউস জাস্ট 68-15 থাকে, সেখানে এটা খুব বেশি না। এবং এই রিপোর্টটা যে চিংড়ির যে হাই, এটা কিন্তু আরেকটু ডিটেলসে পরীক্ষা করা যেতে পারে। এটা কোনোদিনও কোনো ফাইনাল না খাবারের দিক দিয়ে। হ্যাঁ, এইটাও এই রিপোর্টে আসছে। আচ্ছা, আমার যে খাবারের মধ্যে নেগেটিভ যা যা আসছে, যেটা আমি খুব বেশি খাই, বলা যায় ডিম খাই, ডিম নেগেটিভ আসছে, দুধ, চিজ, হুইট, রাইস, বাদাম, কোকোনাট, চিকেন, বিফ, ল্যাম্ব, ফ্রুটস, ভেজিটেবলস, এইসব জিনিসপত্র নেগেটিভ আসছে, মানে এগুলাতে আমার কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইবার আমরা আসি হচ্ছে ডাক্তার আমাকে কি বললো। আমি রিপোর্ট নিয়ে যে যখনই কালকে রিপোর্ট আসছে, আমি ডাক্তারকে সাথে সাথে কনসাল্ট করছি। তখন জাস্ট একটাই জিনিস বলছে, আপনি সপ্তাহে 3 দিন বেডশিট, বেড কভার, পিলো কভার চেঞ্জ করবেন, স্যাঁতসেঁতা পরিবেশে থাকবেন না। সব সময় আপনি আপনার বাসায় অ্যাটলিস্ট 6 বার সব জানালা দরজা খুলে দেবেন যেন বাতাস যাওয়া আসা করে। এবং আপনি হ্যাঙ্গারে কাপড় ঝুলায় রাখবেন না, ওই কাপড় পরবেন না। আর ভেজা জিনিসপত্র বাসার মধ্যে রাখবেন না, বা ধরেন যে জিনিসটা ভিজে আছে ওইটাকে শুকায় ফেলতে হবে, তাহলে ইনশাল্লাহ আমার প্রবলেম হবে না। এই তো। আর আমার সামনে কোনো কিছু ঝাড়া যাবে না, ওইটাকে ড্যাম্প ক্লথ দিয়ে, মানে ভেজা কাপড় দিয়ে মুছতে হবে। হ্যাঁ, এই হলো ঘটনা। আমার পুরোপুরি একটা আপনাদেরকে ইতিহাস জানাই দিলাম। এখন এই প্রবলেমটা আপনাদের মধ্যে কারো হয়েছে নাকি জানি না। আরেকটা কথা উনি বলছে যে আপনি বাংলাদেশে যেহেতু ঢাকা শহরে থাকেন, রাস্তাঘাটে তো বের হইতেই হয়, ধুলাবালি, তো আপনি বাঁচতে পারবেন না, মাস্ক পরে চলবেন। মাস্ক পরে তো আমি এখন চলা শুরু করছি। তো আমি আপনাদেরকে ছোট একটা হিস্ট্রি বলি। জর্জ আওরঙ্গজেবের বাবা মুমিন আঙ্কেল যখন মারা যায়, সাইফানের বয়স তখন 1 বছর। আমি যখন মুমিন আঙ্কেলকে খুব কাছ থেকে দেখছি, ধরেন যে মানুষটা রিলিজ দিবে, ডক্টররা বলছে রিলিজ দিতে, আমরা সবাই সাইন করব, সে জাস্ট বলছে যে আমি একটু টয়লেটে যাব। সে টয়লেটে যে গেল, টয়লেট থেকে এসে সে আর রিলিজ পেল না, সে হঠাৎ করে অসুস্থ হয়ে সে আইসিইউতে ভর্তি হলো। তো সেখান থেকে মুমিন আঙ্কেল আইসিইউ থেকে লাইফ সাপোর্ট থেকে সে মারা যায়। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। যখন মুমিন আঙ্কেল মারা যায়, তারপর থেকে আমি দেখলাম আমার এই টেন্ডেন্সিটা বা এই নিঃশ্বাস নেওয়ার প্রবলেমটা, এটা তখন থেকে অনেক বেশি বেড়ে যায়। আমি তখন ডক্টর দেখাইছি ল্যাবেডে। আমি সে আমলে 2018-এ আমি অলমোস্ট 35-40 হাজার টাকা খরচ করি। ডক্টর আমার 56,000, মানে ডক্টর আমার সব পরীক্ষা করছে, কোনোভাবেই কোনো প্রবলেম ধরা পড়েনি। আমি যতদূর জানি স্পাইরোমেট্রিও করাইছিল ডক্টর, তখন স্পাইরোমেট্রিও আমার ভালো ছিল। তো যাই হোক, তখন ডক্টর আমাকে একটা কথা বলছে, আপনার ব্লাডে অ্যালার্জি অনেক বেশি। সেই রিপোর্টটা তো আমাদের কাছে নেই, নাম্বারটাও আমার কাছে মনে নেই, কিন্তু এটা আপনার আপা খুব মনে আছে যে আমার অ্যালার্জির এই প্রবলেমটা ছিল, 3,500 বা সামথিং ছিল। তো তখন তো আর অ্যালার্জি প্যানেল টেস্ট উনি বলেও নাই, আর উনি জাস্ট এটা বলছে যে মাস্ক পরে সব জায়গায় যাইতে। আর আমি তখন থেকে মাস্ক পরার অভ্যাসটা আমার ছিল। এই একটা ছোট আপডেট। আর আমার কাছে তখন মনে হতো আমার প্যানিক অ্যাট্যাকস, বা আমার একটু ওই যে একজন মানুষ যে কিনা ভালো ছিল, মানে সুস্থ ছিল, সে যখন মারা যায়, তখন আমার একটা ওই প্যানিক অ্যাট্যাকগুলো আমার হইতো। তো ইদানিং আমি অনেক কিছু নিয়ে অনেক টেনশন করি, ফ্যামিলি বলেন, নিজেদেরকে নিয়ে বলেন। শিমুর একটা বাচ্চা মারা গেল, বিন্দু মারা গেল, তারপরে রুম্পা মারা গেল। এরপর থেকেও আমি আবার ওই রকম অ্যাট্যাক বা ওই রকম অস্থিরতা, আমরা দুইজনই, আপনারা আমাদের ব্লগ জানি না
রিসেন্টলি আপনারা বুঝতে পারতেছেন কিনা, আমরা কিন্তু ক্রনিক ডিপ্রেশন বলবো না, কিন্তু বেশ ডিপ্রেসড অবস্থায় আমরা আছি। আমরা টাইম স্পেন্ড করতেছি, বোটানিক্যাল গার্ডেন বলেন বা যেখানে হোক হাঁটাহাঁটি করতেছি, চেষ্টা করতেছি নিজেদেরকে একটু ভালো রাখার জন্য। এটা হয়তো আপনারা খেয়াল করবেন। যাই হোক, এখন ডক্টর আমাকে মেডিসিনস দিছে, আমি ট্রাই করে দেখি যে কী অবস্থা হয়, আপনাদের সাথে আপডেট জানাবো। আর আমার এই রক্তে চর্বি যেটা ট্রাইগ্লিসারাইড, সেটাও ওজন কমার সাথে সাথে ইনশাল্লাহ হোপফুলি ভালো হবে। আর এই তো ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম। আমার ব্রয়লার মুরগির সাথে কোনো অ্যালার্জি নাই আলহামদুলিল্লাহ। যতক্ষণ না কোনো প্রবলেম ধরা পড়বে ততক্ষণ, ঘিয়েও অ্যালার্জি নাই, যতক্ষণ না কোনো প্রবলেম ধরা পড়বে ততক্ষণ আমি আমার লাইফস্টাইল এভাবেই চলতে থাকবো। হ্যাঁ, ইন দ্য ফিউচার আমি আমার বডির আর বাকি সব অঙ্গরও টেস্ট করব, যদি কোথাও কোনো খারাপ কিছু মনে হয় আমি অবশ্যই জানাবো। এবং নেক্সট টেস্টটা আমি ইনশাআল্লাহ ল্যাবে না, হয়তো ইউনাইটেডে বা কোনো ভালো জায়গায় আমি টেস্টগুলো করে আপনাদেরকে শেয়ার করব। আপনারা যারা ভিডিও দেখতেছেন, ছেলে মানুষরা, যেই আপুরা দেখতেছেন বা যেই যারা বিবাহিত বা যারা এখনও অবিবাহিত, যাদের ভাই আছে, একজন ছেলে মানুষ, ধরেন আমি আমার এই টেস্টগুলো করাইলাম কেন? জাস্ট নিজের ভালোর জন্য। আমার কাছে মনে হইলো যে আমার ওয়াইফ আর আমার বাচ্চা, এরা দুইজন, মানে আমার বেঁচে থাকাটা দরকার, ওদের জীবনটা একটু ভালো রাখার জন্য। বাবা মা শিল্পী আন্টি, শ্বশুর শাশুড়ি তো তাও কৌশিক আছে, বাবা মা শিল্পী আন্টির জন্য আমার দরকার, আমার মনে হয় তাদের ভালোর জন্য আমাকে বেঁচে থাকা দরকার। আমি না থাকলে তো ওরা বাঁচতে পারবে, চলতে পারবে, কষ্ট হবে বাট পারবে, কষ্ট হবে বাট পারবে। যাই হোক, খারাপ কথা বলতে চাই না, ভালো থাকার জন্যই এত যুদ্ধ চেষ্টা। আমার জীবনের 3টা বছর আমি আমার লাইফের পিছনে চেষ্টা করছি। তার আগে আমার লাইফস্টাইল খুবই জঘন্য ছিল। আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের 8 বছর হয়ে গেল কিছুদিন আগে। আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের 3 বছর বাদ দিয়ে তার আগের 5 বছর যদি আপনারা দেখেন, আপনারা আমাকে দেখলে বুঝতে পারবেন আমার লাইফস্টাইল কত জঘন্য ছিল, খাওয়া দাওয়া কত জঘন্য ছিল, মুভমেন্ট, এক্সারসাইজ কিছুই ছিল না জীবনে। অনেক পরিবর্তন করছি জীবনে, অনেক কিছু ঘটে গেছে। পরিবারের জন্য, সবার জন্য করার চেষ্টা করছি, নিজের জন্য করার চেষ্টা করি, আত্মীয় স্বজন সবাইকে বলি নিজের খেয়াল রাখো। শিল্পী আন্টি আম্মুকে আলহামদুলিল্লাহ একটা রুটিনে আনার চেষ্টা করছি এবং ওরা করে। যখন বলে যে আমি এক্সারসাইজ করি, আমি হাঁটি, আম্মু শিল্পী আন্টি যখন বলে, তখন আমার খুব ভালো লাগে। আমার শ্বশুর শাশুড়ি বলছি, নিজে চেষ্টা করছি, ডাম্বেল কিনে দিছি, ম্যাট কিনে দিছি, সব ব্যবস্থা করে দিছি, কিন্তু ওরা এখনো করে না। এটা আমার একটা অনেক বড় দুঃখের জায়গা। আমি শিল্পী আন্টি আমার আম্মুর পিছনে আমি কিন্তু কোনোদিন কোচিং করাইনি, তাদেরকে আমি টাকা দিয়ে আরেকটা কোচ হায়ার করছি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ির পিছনে আমি নিজে টাইম দিয়ে ঢাকায়, ওরা কিন্তু বেশ কয়েকদিন ওরা অনেক চেষ্টা করছে, কিন্তু রংপুরে যাওয়ার পরে আর কন্টিনিউ করতে পারে নাই। আমরা যারা একটু ঘাটাঘাটি করি, তারা এআই এর যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ইনফরমেশন কোনো কিছু শেখা খুব ইজি এখন। আপনারা সবাই জানেন বা অনেকেই জানেন যে স্ট্রেংথ ট্রেনিং বা ডাম্বেল তোলা বা ওজন তোলা কতটা ইম্পর্টেন্ট, প্রোটিন খাবারে অ্যাড করা কতটা ইম্পর্টেন্ট। যাদের ক্ষমতা আছে, যারা গরিব বা যাদের ক্ষমতা নাই, তাদের জন্য মুরগির মাংস ডেলি খাওয়া কষ্ট, ডিম ডেলি কেনা কষ্ট। আমি জানি, আমাদের রিক্সাওয়ালা, আমাদের এলাকাবাসী, অনেক রকম মানুষের সাথে আমার উঠা বসা হয়। ডিম একটা মানুষের প্রতিদিন একটা খাওয়াটাও অনেক কঠিন, ডিমের দামও বেড়ে গেছে, কিন্তু সেইখানে যদি আমাদের প্রিভিলেজ থাকে, আমরা চেষ্টা করি আমাদের ডায়েটে প্রোটিন অ্যাড করার। যদি আপনাদের কারো কোলেস্টেরল বেশি থাকে তাহলে আপনারা, বা যদি চিকেনে ইস্যু থাকে, আপনারা অ্যাভয়েড করবেন। ভেজিটেবল প্রোটিন নেওয়ার চেষ্টা করবেন, প্রোটিনের প্রোটিন আছে, পাউডার প্রোটিন, সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। যাই করেন না কেন নিজেদের খেয়াল রাখার চেষ্টা করেন, কারণ আপনি অসুস্থ হইলে আপনার পরিবারের থেকে শুরু করে টাকা পয়সা তো শেষ হবেই। আমি এইখানে কিন্তু অলমোস্ট 20,000 টাকার টেস্ট করছি। আমি ধরেন 18,000 টাকা, কিন্তু 2,000 টাকা ধরেন যাতায়াত, মেডিসিন মিলে কস্টিং কিন্তু প্রায় 20,000 কস্ট হয়ে গেছে। 20,000 টাকা এই মুহূর্তে খরচ করা সবার জন্য ইজি না, সবসময় সবার আর্থিক অবস্থাও ঠিক থাকে না। তো অনেক কথা বলে ফেললাম। যা বলছি আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে আমল করার চেষ্টা করবেন। আমি ট্রান্সপারেন্টলি আপনাদের সাথে এগুলো শেয়ার করছি, যেন আপনাদের যদি কোনো মানুষের একটু একটা মাত্র উপকার হয়, তাহলে আমি নিজের লাইফ বা আমাদের এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে সার্থক মনে করব। আর এই তো, আমার আর তেমন কিছু মাথায় আসতেছে না, বাট জাস্ট একটা জিনিস বলি যে ঔষধের উপর ডিপেন্ডেন্ট হয়েন না। ওষুধ, আমি ডক্টরকে যতবারই বলছি, দেখেন আমি ওষুধ খেতে পছন্দ করি না,
আপনি ওষুধ দিয়েছেন, আমি কিনে খাবো, কিন্তু আমি ডিপেন্ডেন্ট না। উনি ডক্টর যখন আমাকে কালকে বলল যে আমিও ওষুধ দিতে পছন্দ করি না, তখন আমার কাছে ভালো লাগলো এবং আমি ওনাকে লাস্টে একটা কথা বলছি, স্যার আমি ইনশাল্লাহ আপনারকে কিন্তু রেগুলারলি ফলো আপ করবো অ্যাজ এ ডক্টর, কারণ তার বয়স প্রবলি আমার থেকে 2-1 বছর ইয়াং হবে। তার কথাবার্তা সবই ভালো লাগছে, মনে হইলো যে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে ভালো। এই হলো ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের যত্ন নেবেন। পৃথিবীর অবস্থাটাই খারাপ, তবে নিজেদের খেয়াল রাখবেন। আর এআই বা চ্যাট জিপিটি বা জেমিনাই বা ক্লড যেটাই ইউজ করেন, ওইটার উপরে আপনার রিপোর্ট দিয়ে বা গুগলে সার্চ করে ওইটার উপরেও কিন্তু ভিত্তি করে একজন ডক্টরকে ডিসক্রেডিট করেন না। একজন ডক্টরের কথা কিন্তু ফাইনাল কথা মেনেই চলবেন। আপনি যদি ডক্টরের উপর বিশ্বাস না রাখেন, তাহলে আপনি সুস্থ হবেন কেমনে? যে মানুষটা পড়ালেখা করছে এটার পিছনে, যারা তাদের জীবনটা কাটাই দিছে, তাদেরকেও বিশ্বাস করবেন। হ্যাঁ, তাদের রিপোর্টগুলো আপনি অনলাইনে বা যেখানে হোক আপনি ভেরিফাই করেন, বাট তাদেরকেও বিশ্বাস করবেন, না হলে আপনি সুস্থ থাকতে পারবেন না। যদি কোনো প্রবলেম থাকে, প্রবলেমের সমাধান খুঁজবেন, আর প্রবলেমটা কেন হইল, কি করলে প্রবলেমটা এলিমিনেট হবে। যেমন আমি বললাম, ট্রাইগ্লিসারাইড বেশি, লাইফস্টাইল চেঞ্জ করলে, প্রসেসড ফুড কমাই দিলে বা অ্যাভয়েড করলে, সুগার কমাই দিলে, অ্যাডেড সুগার, ইনশাল্লাহ ভালো হব। যদি ভালো হয় আপনাদের সাথে সুখবরটা শেয়ার করবোই ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা আপনাদের সাথে অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমার যখন এই প্রবলেমটা ধরা পড়ে, এই যে করলা, হলুদ, আদা, মুমিন আঙ্কেল মারা যাওয়ার পরে, আমি কিন্তু মেডিসিন ওইভাবে খাই নাই। তখন এই আপনার আপার এই জিনিসপত্র দিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ইমপ্রুভ হই। আমার কিন্তু তখন অনেক কাশি, আমার শুইলে কাশি হইতো। আমার বড় আন্টিরও এই প্রবলেম, কিন্তু আমার বড় আন্টি আর আমি তো বড় আন্টির বাসায় ছিলাম, বড় আন্টি আর আমি রাতে 2 রুম থেকে কাশতাম। যাই হোক, এটা একটা কথা। আর আপনারা যে রুমে দেখলেন আজকে, রুমটা আমার অফিসের রুমটা তো পুরোপুরি এখন অন্যরকম সুন্দর। এটার কারণটা আপনারা হয়তো বুঝতে পারছেন, পর্দা টর্দা সব কিছু একদম আপনার ডিপ ক্লিন করে এখন তার উপরে একটা শরীরে ধক্কল গেছে। বাথরুমে গেলে ভয় পাবে, এক বাথরুম কাপড় অনেক কষ্ট করছে আসলেই। আলহামদুলিল্লাহ আমি অনেক সাপোর্টিভ একটা ওয়াইফ পাইছি। আমি আসলে বাসার কাজ করি না, আমার করা উচিত, কিন্তু দেখা যাচ্ছে আমি আমার অনেক ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকি। এটা একটা এক্সকিউজ দেওয়া উচিত না, বাট দেন এগেন হেল্প করা উচিত। তারপরেও চেষ্টা করব, দোয়া করবেন যেন আমি ইমপ্রুভ করতে পারি, এটাই না। হলুদ দাদা করলা যখন তোমাকে খাওয়াইছিলাম, হ্যাঁ, তখন তোমার কি ওই যে আগে আমি নিঃশ্বাসটা ঢুকতো না, আর সারা রাত আমার বিয়ের পরে তোমার কেমন কষ্ট হতো, রাতে তো ঘুমাইতে না। তখন থেকে ও ভালো কথা, হ্যাঁ বুঝতে পারছি, ওইটা খাইলে তো ইমপ্রুভমেন্ট হয়েছে। আরেকটা কথা, মধু আর লেবু, আমার আম্মুকে যখন আমার এই রিপোর্টের কথা বলছি, আমার আম্মু একটা কথা বলছে যে আমার কিন্তু ছোটবেলার থেকে অ্যালার্জি একটু বেশি ছিল। তো প্রবাবলি এটা আমাদের ফ্যামিলিগত রোগ কিনা এটাও আমি জানি না। আর সাইফানের কিন্তু অ্যালার্জির কিছু প্রবলেম ছিল না, আম্মু বলল তোমার ছিল। হ্যাঁ, আমার ছিল ছোটবেলার থেকে। তাহলে আমার কিভাবে আসলো? হাসপাতালে আম্মুকে তোমাকে দেওয়ার পরে বলছে কি জানো, একে গ্লিসারিন গ্লুকোজ খাওয়াবেন। তো জানি না এগুলো জেনেটিক কিনা বা কিছু কিনা, কিছুই জানি না আমি। তোমার ঠান্ডা, সাইফানের ঠান্ডা সেম। বাট একটা জিনিস জানি যে ভালো হইতে হবে, সুস্থ হইতে হবে। আমি চেষ্টা করব, আপনারা দোয়া করবেন, বাই বাই ইনশাআল্লাহ। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, আমরা যখন বান্দরবান কক্সবাজার ট্যুর করে যখন বাসায় আসি, তখন কিন্তু আমাদের বাসায় কোনো শ্যাঁতা বা ফাঙ্গাস ছিল না, সাদা দেখা গেছিল না আমাদের ফার্নিচারে সব জায়গায়, ওটা কিন্তু ছিল না। কিন্তু রংপুর থেকে আসার পরে আমরা 12 দিন ছিলাম রংপুরে, বাসার ফার্নিচারের সব জায়গায় সব কিছুর উপরে সোফা বাদে সব কিছুই সাদা হয়ে গেছিল। ওগুলা প্রবাবলি মাইটস বা ওগুলা জাতীয় কিছু হবে, ওগুলা প্রবলেম আমাকে ট্রিগার করছে। ওগুলার জন্যই মনে হয় আমার এত বেশি বেড়ে গেছিল। এটা আপনাদেরকে একটু বলে রাখা বা জেনে রাখা উচিত। তখন ওই টানা 12 দিনই নাকি ঢাকায় প্রচন্ড বৃষ্টি হয়েছিল। যেদিন আমরা আসি ওই দিনই বৃষ্টি কমছে। তো দ্যাট কুড অলসো বি এ রিজন। আপনারা আইজি বা অ্যালার্জি টেস্ট করে জানায়েন তো আপনাদের রিপোর্ট কেমন আসে। কারো কি 150 নিচে আসে নাকি একটু জানায়েন যারা ঢাকায় থাকে।